মল্লিকার যাওয়া তো নয় যাওয়া, অন্তত রবীন্দ্রনাথ সেভাবেই আমাদের ভাবতে শিখিয়েছেন। এই দর্শন, এই জীবন দর্শন তার থেকে পাওয়া। সুবোধ সরকার এবং শ্রীজাতর লেখার মধ্যে দিয়ে মল্লিকাকে আমরা কিছুটা মনে করব তার জন্মদিনের প্রাক্কালে। আগামী 27শে মার্চ তার জন্মদিন। আজ 22শে মার্চে রবীন্দ্র সদনের এই কবিতা উৎসবের শেষ দিনের সূচনায়, তাই আমাদের বিশেষ নিবেদন মল্লিকাকে মনে করে। তুমি গঙ্গার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু তোমার আঁচলে নদীর আত্মজীবনী লেখা রইল। বিছানার নিচ থেকে কয়েক লক্ষ কর্কট বিছানা সমেত তোমাকে তুলে নিয়ে চলেছে মহাকাশ জানে। মৃত্যুর কয়েক মিনিট আগে তাও তুমি কাজল পরেছ। কাজল ও কান্নার মাঝখানে তোমার মুখে 1 চামচ জল। হ্যাঁ, আমি 1 চামচ জল হয়ে, 1 চামচ অন্তর্জলি হয়ে, 1 চামচ অঞ্জলি হয়ে তোমার ভেতরে একটা পূর্ণিমায় ভেসে যাওয়া বিমানবন্দরে আমি বসে থাকতে চেয়েছিলাম। ব্যাপারটা ঠিক তা নয় জানো। আসলে আগে তো কখনো এতটা অবসর পাইনি। মেঘ সরে গেছে একটু আগে, হালকা বৃষ্টির ছাটের পর এক চাদর কুয়াশা ছড়িয়ে ছিটিয়ে আছে এদিক ওদিক। কফিতে ছোট্ট একটা চুমুক দিয়ে কথাটা বললেন মল্লিকা দে। পাথরের উপর নামিয়ে রাখা কাপটার থেকে ধোঁয়া উঠে মিশে যাচ্ছে কুয়াশায়। কোনটা ধোঁয়া কোনটা কুয়াশা আলাদা করে চেনা যাচ্ছে না তখন আর। লিখছেন, আলতো করে জানতে চাইলাম আমি। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, লিখব বলে ভাবছি। আমি বলেছিলাম এটা বিমানবন্দর নয়, এটা একটা গ্রাম, লোকে বিরোহী বলে ডাকে। এখানেই আমরা জীবনে প্রথম চুম্বন করেছিলাম। তুমি ছিলে চাবুকের মতো তেজি এবং শটান, বেতাস পাতার মতো ফার্স্ট ইয়ার এবং সেন্ট্রাল কাঠবেড়ালি। বৃষ্টিতে ভিজলে তোমাকে আন্তিগণের মতো দেখাতো। আমি ছিলাম গাঞ্চি, দুলাই কাফকা পড়া অসংগঠিত মাতিল। তুমি যমুনার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। ডাক্তার তোমার হাতের শিরা খুঁজে পায়নি। মল্লিকাদের গলায় অল্প ক্লান্তির সঙ্গে অনেকখানি নিষ্ক্রিয়তা মিশে, অল্প একটু ধোঁয়ার সঙ্গে অনেকখানি কুয়াশা। যেমন আমি বেড়াতে এসেছি পাহাড়ে, নাকি পাহাড় এসেছে আমার ঘুমের ভেতর, এই দৃশ্য কোথাকার ঠিক ঠাহর হচ্ছে না। সামনে নীলচে বাদামি খাদ, ওপাশে আচ্ছা পাহাড়ের চূড়ো। তুমি বিস্তার একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ। আমার মাছরাঙা সেই ঢেউয়ের ভেতর আটকে গেছে। সেই মাছরাঙার ঠোঁটে তোমার সংসার, রোরো যেখানে নিউক্লিয়ার ফিজিক্স না পড়ে পড়ছে 7টি তারার তিমি। রাত দুটোর অ্যাম্বুলেন্সের ভেতর বসে আমি তোমার হাত দুটো ধরে বলেছিলাম, বলো কোথায় কষ্ট। তুমি বলেছিলে কৃষ্ণচূড়ায় পারমাণবিক পলি মাটিতে তোমার অসংখ্য জুই ফুলে জ্বালা করছে। হাত থেকে একটানে চ্যানেল খুলে ফেলে বললে, আমাকে বাঁচাও ভালোবাসা, আমি বাঁচতে চাই। পৃথিবীতে আমি একটু শিউলির গন্ধ পেতে পারি, আমার নাক থেকে রাস্টেও সরিয়ে দাও। আমি বললাম, এটা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, এখানে কোনো শিউলি গাছ নেই। তুমি বললে ছেলেটা কোথায় গেল, কার সঙ্গে গেল, ওকে একটু দেখো, রাত করে বাড়ি ফিরো না। নার্সিং হোমের বারান্দায় বসে আমি একা, একেবারে একা। দ্য এম্পায়ার অফ অল ব্যালেন্স পড়ছিলাম। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ডাক্তার, তুমি ঠিক বলেছ। অন্ধকারে দাবা খেলছে সারা পৃথিবীর অঙ্কোলজিস্ট। উল্টো দিকে অ্যান্টি চেম্বারে
ড্রাগ মাফিয়ারা বসে আছে, মানুষের গভীরতম দুঃখ যাদের ব্যবসা। আমাকে তুমি বারবার বলতে সিগারেট খেও না, আমি উড়িয়ে দিয়ে বলতাম আমরা সবাই চিমনি সুইপার। আমরা কার্বনের সঙ্গে প্রণয় আর প্রণয়ের সঙ্গে মেটাস্টেসিস বহন করে চলেছি। কে একদিন রাস্তা থেকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসবে? তার আগে আজ, এখনই আমি প্রজাপতিদের সঙ্গে দৌড়তে চাই। আজ এখনই মিলন করতে চাই, আশিরনক মিলন। দেবতা না চড়ুইকে দেখে ফেললো, কিচ্ছু যায় আসে না। চড়াইয়ের পথের বাঁকে হঠাৎ দেখা, খুব সাধারণ পোশাকে একলা চুপচাপ একটা টিলায় হেলান দিয়ে বসে আছে। কপালের সেই বড় টিপটা আছে। সারা দুপুর টিপ টিপ করে বৃষ্টি হয়েছে, একটু শীত শীত করছে আমার। কফি দেখলাম তৈরি ছিল, আমার দিকে এগিয়ে দিলেন একটা কাপ, যেমন দিতেন বরাবর। চমক দিয়ে জানতে চাইলাম কি করছেন আপাতত? বিশ্রাম। জানো তো, আজ সন্ধ্যেবেলা কোথাও যাওয়ার নেই আমার। কোনো কবি সভা, কোনো টক শো বা কোনো পার্টি, কোথাও যাওয়ার নেই। কোনো সন্ধ্যেতেই যাওয়ার নেই আর। কোনো সকালবেলায় কলেজ যাওয়ার নেই আর। দুপুরবেলা ডাক্তার দেখাতে যাওয়ার নেই। আর কখনো কোথাও যাওয়ার নেই আমার। এভাবে ভালো লাগছে? এমনটাই তো চাইতাম। একটার পর একটা লাইন আসতে থাকতো, যখন মাথায় ধাক্কা মারতে থাকতো। হয়তো আমি তখন কোনো চ্যানেলের ভিতরে তর্ক করছি, হয়তো হয়তো ক্লাস নিচ্ছি কলেজে, বা হয়তো প্রিয় ওয়াইনের গ্লাস হাতে হেসে কথা বলছি কোনো দূর বন্ধুর সঙ্গে। কিন্তু সারাক্ষণ ভাবছি, ইস, এই লাইনগুলো লিখে ফেলার সুযোগ কি কেউ দেবে না আমায়? এই এত এত অপ্রয়োজনীয়তার ভিড়ে আমার সবচাইতে প্রয়োজনীয় লেখালেখির জায়গা কি নেই তাহলে? সেই কবে এক চিলতে রাত ফাঁক করে লেখার টেবিলে পৌঁছবো, তবে তবে লিখতে পারবো। সেই ভয়টা এখন চলে গেছে। ভালোই তো লাগছে। আমার আর আমার লেখালেখির মধ্যে কেউ নেই, আর কিচ্ছু নেই। দিব্যে আছি এখানে। স্মিত হাসলেন মল্লিকাটি, হাওয়া দিল একটু। মনে হলো প্রশ্নটা করেই ফেলি। বললাম, এখানে মানে? আর একটু হেসে বাচ্চাদের পড়া গুছিয়ে দেবার মতো করে বললেন, মানে তোমার ঘুমের ভেতর। আগে তো একসঙ্গে অনেক জায়গায় থাকতে পারতাম না, এখন পারি। যারা আমাকে ভালোবেসেছে, ভালোবাসে, তাদের প্রত্যেকের ঘুমের ভেতর, স্বপ্নের ভেতর কোনো এক কোনায় আছি আমি। এই যেমন পাহাড়ের স্বপ্নে তুমি পেয়ে গেলে আমার। হয়তো সুবোধের ঝমঝম করতে থাকা স্বপ্নে দুপুরের ফাঁকা লোকালে কলকাতা আসছি আমি। হয়তো রোরো স্বপ্নের ভেতর এখনো চলছে আমার টিফিন গুছিয়ে দেওয়া। বাবু আমাকে দেখছে কলেজ স্ট্রিটের রাস্তাগুলোয় ঘুরে বেড়াতে। এভাবে বেশ কিছু মানুষের ছোট ছোট ঘুম সেলাই করে থেকে গেছি আমি। মন্দ কি? তুমি তমসার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ, ধরে টানছে, কিন্তু তোমার আসল ধরে টানছে ছেলের উচ্চ মাধ্যমিক। ছেলে বলছে, মা আমাকে কুচ্ছটিকা বানান বলে দিয়ে যাও। আইসিইউ থেকেও কুচ্ছটিকা বানান বলতে পারে না। ছেলের বাবা বসে আছে, মেডিকেল বোর্ড বসেছে 12 তলায়, যেন হাট বসেছে বক্সিগঞ্জে পদ্মা পারে। কে যেন বলল, আরে বেরিয়ে আসুন তো ফার্নেস থেকে, এরা পিঁপড়ে ধরতে পারে না, কর্কট ধরবে। একটা পানকৌড়ি ডুব দিচ্ছে গগনবাবুর পুকুরে। কেমোথেরাপির পর তোমাকে গোয়ায় নিয়ে গিয়েছিলাম। একটা কোঙ্কনি কবিকে বললে, পানকৌড়ি দেখাও। একটা পর্তুগিজ গ্রামে কি কি দেখেছিলে আমাকে বলনি। তুমি জল ঢাকার একটা অংশ
কোথাও ছেড়ে চলে যাচ্ছ, যে বড় বড় টিপ পড়তে তারা গাইছে আমার মুক্তি আলোয় আলোয়। তুমি সুবর্ণ রেখার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। তোমার লিপস্টিক বলছে আমাদের নিয়ে চলো আয়না। আরেক কাপ কফি ঢাললেন মল্লিকা দেবী। পাহাড়ে তখন সন্ধে নেমে আসছে, পরের বাঘটা এই কুয়াশায় ঢেকে গেছে। আমি কোথাও যাচ্ছিলাম না ফিরছিলাম কোথাও থেকে কিছুতেই মনে পড়ছে না। ঠান্ডা বেড়ে যাচ্ছে বেশ, শীতল নিস্তব্ধ আইসির মতো। কেবল মনিটরে পালসের বিপের বদলে দূরে কোথাও অচেনা একটা পাখির ডাক। একা লাগছে না? হয়তো লাগছে, কিন্তু ভিড়ের মধ্যে থাকাও তো অনেক হলো। আসলে কি জানো, এখানে এই ঘুমগুলোর মধ্যে কোনো ঈর্ষা নেই, কুৎসা নেই, দৌড় নেই, ছোট পত্রিকা বড় পত্রিকা নেই, ঠেস দেওয়া সম্পাদকীয় নেই, পুরস্কারের জন্য ছুরি চমকানো নেই, যোগ্যতাকে গলা টিপে মেরে ফেলার হাস্যকর চেষ্টা নেই। যে সমস্ত অতি ছোটখাটো বিষয় নিয়ে বেশিরভাগ মানুষ সারাক্ষণ মেতে থাকে, তার কিছুই নেই এখানে। আছে কেবল অপেক্ষা। ভালোই তো। কফি নেবে আর এক কাপ? কুয়াশা অনেকটা এগিয়ে এসেছে, যেন শো শেষ করতে হবে এমনভাবে চতুর অথচ ক্লিশে হয়ে যাওয়া সাংবাদিকের মতো একখানা প্রশ্ন করলাম। কোনো আক্ষেপ? মল্লিকাদি দূরের দিকে তাকিয়েছিলেন, মুখ না ফিরিয়েই বললেন, একটাই, রুরুর জন্য একটা সোয়েটার বুনছি, কিছুতেই শেষ হচ্ছে না। ওকে ওকে বড় হবে না? তুমি রোরো নামে একটা চাইবাসার নদী ছেড়ে চলে যাচ্ছ। সে বলছে, মা দাঁড়াও, স্কুল থেকে এক্ষুনি মার্কশিট তুলে আসছি। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। তুমি জল ঢাকার একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। ছেলের উচ্চ মাধ্যমিক এগিয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে গভীর স্তন ছিল রানী আতসার। কাটা হয়েছিল খড়গ দিয়ে, কেটেছিল এক গ্রিক কৃতদাস। ইস্তানবুলের নদী বসফরাস ছেড়ে তুমি চলে যাচ্ছ। তোমার এক পা ইউরোপ, এক পা এশিয়া। কলকাতায় হয়তো পুরোপুরি সন্ধে নেমে গেছে এতক্ষণে, ভাবলাম আমি। ট্রাফিকের বেপরোয়া ছুরিকাছিতে রোজকার মতো ছিঁড়ে যাচ্ছে চেনা রাস্তাগুলো। আজও কেউ না কেউ বেলুন উড়িয়েছে, তার দাগ লেগে আছে কার্নিশে। আমার ঘুমের বাইরেটাই কি কলকাতা? তুমি জিপসিদের হাটে তেজপাতা মোড়ানো ওষুধ আনতে চলেছ। ইহুদি মেয়েরা তোমায় নিয়ে গুহায় ঢুকে গেল। জিপসিরা পৃথিবীতে প্রথম ব্যথার ওষুধ কুড়িয়ে পায়। তোমার বিশ্বাস ছিল শেষ ওষুধটা ওরাই কুড়িয়ে আনবে। শেষ একটা ওষুধের জন্যে গোটা মানব জাতি দাঁড়িয়ে আছে। যে সেটা কুড়িয়ে আনবে সে বলবে নারায়ণ।